কাণ্ড! হায় 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 হায়! এ কি হলো গুরু গো? আমি যে তোমার কথা রাখতে পারলাম না গো। জীবনে একটাও জ্যান্ত ডাকাত ধরতে পারলাম না গো। বলো হে গুরুদেব গুফো দারোগার জয়! গুলটে মামা, এসব কি হচ্ছে? দারোগা বাবুর গুরুদেব গুফো দারোগার পুজো চলছে। ও গুলটে মামা, হায় 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 হায়! এ কি আমি দেখলাম গো? ও গুরুদেব গো, উজবুক গুলো চলে এসেছে গো। কি কাণ্ড! দূর হয়ে যা বলছি, নয়তো তোদের একদিন কি আমার গুরুদেবের একদিন। এই ছিল আমার কপালে গো। তুমি এভাবে কেঁদে ফেললে কেন গুলটে মামা? বলহরি দারোগার কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারোনি, তাই না? আবেগ আবেগ, কান্নার বেগ পেয়ে গেছে আবেগে। ওরে তোরা চুপ কর। আমার শেষ ডায়লগটা তোরা মন দিয়ে শুনিসনি তাহলে? শেষ ডায়লগ? হায় 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 হায়! এ কি আমি দেখলাম গো? হ্যাঁ তো, তুমি ওখানে কি দেখেছো গুলটে মামা? আমার বাবাকে। তোমার বাবা কে? ওই গুফো দারোগা। হ্যাঁ রে, ওই গুফো দারোগাই আমার বাবা রে। তোমার বাবার ওই মোটা জাঁদরেল গোঁফ, আর তোমার ওই গোপ নিয়েই তো ঝামেলা পেকেছিল রে। তাই তো আমি পিসিমার কাছে চলে এসেছিলাম সেই ছোট্টবেলায়। এই কেসটা একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা। ভেরি ইমোশনালিস্টিক কেস রে। বাবা ছিলেন সেই সময়ের জাদরেল দারোগা। ইয়া মস্ত গোপ, তাই তাকে সবাই গুফো দারোগা বলতো। তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, বুঝলি? সবই তো বুঝলাম, কিন্তু ঝামেলাটা কি হয়েছিল বলবে তো? ছোটবেলায় আমি খুব খেতে ভালোবাসতাম কিনা। একদিন রাতে বাবার সাথে ঘুমিয়েছিলাম। সোনপাপড়ি ভেবে বাবার গোঁফের একটা সাইড আমি খেয়ে নিয়েছিলাম। সকালে উঠে বাবা দেখেন এক সাইডের গোঁফ নেই। ব্যাস শুরু হয়ে গেল ঠ্যাঙানি। এমন ঠ্যাঙালেন যে আমার জ্বর চলে এলো, বুঝলি? জ্বরে আমি ভুলে ভালো বকতে শুরু করলাম। বাবা কবিরাজ মশাইকে ডাকলেন। আমায় দেখে কবিরাজ মশাই বললেন, শরীরের সব রক্ত ঠ্যাঙানির চোটে মাথায় উঠে গেছে, তাই উল্টো পাল্টা বকছে। আমার শরীরে রক্ত ঢোকাতে হবে। ব্যাস এই সুযোগটা সঙ্গে সঙ্গে নুপে নিল সেই সময়ের 1 নম্বর জেল খাটা ডাকাত তেলকড়ি ডাকাত শুয়ে পড়লো রক্ত দিতে, বুঝলি? তেলকড়ি ডাকাতের রক্ত ঢুকে গেল আমার শরীরে। এবার বুঝেছি, তাই তুমি খোঁচে গেলেই বলো তোমার শরীরে ডাকাতের রক্ত। একদম ঠিক কথা বলেছিস পাঁচু। আর সেটাই হলো গিয়ে যত ঝামেলা। কেন? একজন জাদরেল দারোগার ছেলের শরীরে কিনা ডাকাতের রক্ত। কবি নাহি। আর তাই বাবা আমাকে ত্যায্য ছেড়ে মানে বাড়ি থেকে খেদিয়ে দিলেন। পিসিমাও আমাকে নুপে নিলেন, কোলে করে মানে সঙ্গে করে নিয়ে এলেন আর কি। ওরে বাবা, কি কষ্ট! সেই থেকে পিসিমার কাছে আমি রয়ে গেলুম রে। আর তোদের সঙ্গে আড্ডা দিয়ে কি কষ্ট করে আমি জীবন কাটাচ্ছি। তার মানে তোমার বাবা গুফো দারোগাই বলহরি দারোগার গুরু? আর বলহরি দারোগা তোমার বাবাকে কথা দিয়েছিল জীবনে অন্তত একটা জ্যান্ত ডাকাত ধরবে, কিন্তু সেটা পারেনি বলে এমন হেচর বেচর করে কাঁদছে। কিন্তু তুমি তো ডাকাতের রক্তটা কাজে লাগাতে পারলে না। মুখ শান্তিং কর ভেন্ডি। আবার বলছি, স্মল বুকে বিগ টক আমি সহ্য করতে পারি না। কিন্তু আমি যদি সত্যি সত্যি ডাকাত হয়ে উঠি না,
দেখবি দূর দূরান্তের গ্রামের বাচ্চারা আমার ভয়ে কাঁপবে, আর ওদের মায়েরা বলবে, খোকা ঘুমিয়ে পর, গুল্লা ডাকাত আসছে। গুল্লা ডাকাত, এটা আবার কে? কেন আমি? আরে ডাকাত জীবনে আমি গোল্লা ডাকাত বলিয়াই বিখ্যাত হইব। সবাই আমার ভয়ে থরে থরে করে কাঁপবে। কোথায়? নোড়াদা পর্যন্ত এখন ধারে চা দিতে চায় না। ঘটনা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নরাদা কি জানে তোমার বডিতে সত্যি সত্যি ডাকাতের রক্ত আছে? এটা জানলেই কিন্তু নরাদা ভয় খাবে। ঠিক বলেছিস। চল এক্ষুনি জানিয়ে আসি, আজ থেকেই আমার ডাকাত জীবনের উদ্বোধনটা হয়ে যাক। কি বলিস? হ্যাঁ হ্যাঁ, চল সকলে। এই নরা, চা দে দেখি। দেবনে ও যতই নম্প জম্প করো চা হবে নে। আরে এক কাপ চাও তোমারে বাকিতে দেওয়া যাবে নে। যা, নরা, তুই হয়তো জানিস না আমার শরীরে ডাকাতের রক্ত ঢোকানো আছে। ও অক্ত টক্ত সব সরবত হয়ে গেছে। তোমার মতো ফুটো ডাকাতের ভয় আমি পাই নেই, তোমারে বলে দিলে। পাঁচু, নরা আমাকে ফুটো বলছে। ওকে বলে দে আমার শরীরে ভয়ঙ্কর তেল করি ডাকাতের রক্ত আছে কিন্তু। হরি বল, এইসব তেল করি দেখে আমারে কিছু করতে পারবে নে। আমার এক কথা, ফেলো করি মাকো তেল, টাকা দাও চা খাও। কি? নিকার 1 টাকা 45 নয়া, দুধ চা 2 চামচ চিনি দে, 2 টাকা 35 নয়া পয়সা, ব্যাস। নরা, তাহলে আমিও তোকে বলে রাখলাম, আমিও চা খাবো না। কাজটা তুই ভালো করলি না কিন্তু। ডাকাতের রক্তওয়ালা একজন মানুষকে তুই খেপিয়ে দিলি। এর ফল তোকে ভোগ করতে হবে বলে দিলাম। চলে আয় তোরা। না 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 না, আমাকে দেখছি গুল্লা ডাকাত হতেই হবে। নর্মাল অবস্থায় নড়াও ভয় খাচ্ছে না। থাক 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 গুলটে মামা, ওসব ডাকাত ফাকাত হয়ে কাজ নেই। তার থেকে বরং ঘরের ছেড়ে ঘরেই সুখে শান্তিতে থাকো। না না না, আমার মনে হচ্ছে আমার শরীরের সব রক্ত মাথায় উঠে যাচ্ছে। আমি গুল্লা ডাকাত হবই। তখন দেখবি আমার ভয়ে এই গলদপুর কাঁপবে। কিন্তু তার জন্য তো তোমাকে ডাকাতি করতে হবে গুলটে মামা। কে রে? ডাকাত ডাকাতি করবে না তো কি পাড়ার মোড়ে বসে তাস খেলবে? কিন্তু ডাকাতিটা তুমি করবে কোথায়? সেই তো আছে আমাদের এখানে একমাত্র বড় লোক গোবিন্দ গুছাই, তাও একটে ঝোলা গোবিন্দ। বাড়িতে টাকা পয়সা কিচ্ছু রাখে না। কথাটা তুই ঠিকই বলেছিস। আমিও এক্ষুনি পাড়ার বাইরে গিয়ে ডাকাতিটা ঠিক করতে চাইছি না। তবে কি করবে তুমি? একটা সাংঘাতিক কিছু করতে হবে, বুঝলি? পেয়েছি! ভেবে দেখ সিনটা। গভীর রাত, ঝোলা গোবিন্দ ট্রাক ভর্তি করে ঝোলা গুড় আনছে। হঠাৎ পথের মাঝখানে হাজির হলো গুল্লা ডাকাত। ইয়া ইয়া হে ওয়াহা! গোবিন্দ, তোর গুড়ে ট্রাক ছিনতাই করলাম। কি মানে কথা, তুই কে? আমি গুল্লা। তারপর তারপর ওই এক ট্রাক গুড় দিয়েই যাত্রা শুরু হলো গুল্লা ডাকাতে। অতগুলো গুড় নিয়ে তুমি কি করবে? সেটা পরে ভাববো। হয়তো ওই ঝোলা গোবিন্দের কাছেই আবার হাফ দামে বেচে দেবো। তুমি শেষ পর্যন্ত গুড় ডাকাতি করবে? তার উপর তুমি তো সাইকেলও চালাতে পারো না, আস্তে একটা ট্রাক নিয়ে তুমি ভাগবে?
এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না গুলটে মামা? মানে যাকে, ওটা তো কল্পনায় ছিল। আসলে তো আমি অন্য কিছু করব। যাই করো, ডাকাতি করো না, তাহলে কিন্তু বলহরি দারোগা আরো রেগে যাবে। ও গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছে যে ও জ্যান্ত ডাকাত ধরবে। পাড়ার মধ্যেই যদি তোমার মতন এমন একটা নেতানো ডাকাত পায়, তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে গুলটে মামা। নেতানো ডাকাত ভেন্ডি, মুখ শান্তিং কর বলে দিলাম। ওই বলহরি দারোগা যদি বাঘা কুল হয়, মানে আমিও তাহলে বাঘা তেঁতুল। দরকার হলে আমি ডাকাতি করবই না। তাহলে গুল্লা ডাকাত কি করবে? কিডন্যাপ। কাকে? এই গলদপুরের একমাত্র বড় লোকের ওই একমাত্র মেয়ে পটেশ্বরীকে। আরে গলদপুরের বলো ছেলের দল, ওই পটেশ্বরীকে হরণ করব আমি, মোটা মুক্তিপণ দাবি করব। আর গোবিন্দ গুচ্ছেদ মুক্তিপণ না দিলে? উল্লা পুল্লা পুল্লা গুল্লা পুল্লা, গুল্লার ডেরায় আটকে রাখবো। আমি এখন একটি ঝিঙ্কুমণি পচা পল্লী ডান্স করে দেখাচ্ছি। তাথুই তাথুই নাথুই নাচে নাচে থই 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 তা তা। আরো জোরে, আরো জোরে। এই গুল্লা, এই ভালো হচ্ছে না মানে কথা বলে দিলাম। এ বাবা, কাকের পাঠে শুভ কাজে গুড সাইন। তাহলে এটাই ফাইনাল, বুঝলি? ওই বলহরি দারোগা ডাকাত ধরবে বলে প্রতিজ্ঞা করেছে বাবার কাছে। কিডন্যাপ করলে ও কিছুই করতে পারবে না, উল্টে ভয় খেয়ে যাবে। কিন্তু ব্যাপারটা একটু বেশি রিস্কিং হয়ে যাবে না গুলটে মামা? প্ল্যানিং ঠিক থাকলে রিস্কিং হবে কেন রে? ভেরি ইজিক্যালি সোজা। দেখ এবার শুয়ে বসে কিভাবে রোজগার করতে হয় দেখ। কিন্তু তুমি পটেশ্বরী দিকে পাবে কোথায়? ভুলে যাস না, পটেশ্বরী রোজ সন্ধেবেলায় হারুর দোকানে চপ কবিরাজি খেয়ে বাড়ি ফেরে। ওই রাস্তায় লোকজনও কম থাকে। তারপর পটেশ্বরীর দিকে নিয়ে কোথায় যাবে তুমি? মন্দিরের পেছনের ওই বাঁশ বাগানটায়। জয় গুরু। চল, হাতে সময় কম। কি জানি কি হয়। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় গে লঙ্কা দিয়ে ডবল ডিমের এগরোল খেয়েছে। কদম তলায় গে খবরদার, হুঁশিয়ার, ইয়ে মানে সমাজদার। এই, তুই কে রে? আমি 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 কালা নাকি? তুই ছাড়া আর এখানে কে আছে? আমি হলাম যে গুল্লা গুল্লা গুল্লা। এই একই কথা তিনবার করে বলিস কেন? আমার কাছে কি চাই? রোল পাবি না। একই ভয় পাচ্ছ না কেন? কিডন্যাপ কিডন্যাপ কিডন্যাপ। কে 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 কে? তুই তুই তুই। ওমা, তাই আমাকে কে কিডন্যাপ করলো? কখন? আমি এই এখন, এই মাত্র। চল আমার সঙ্গে। কোথায়? পাহাড়ি জায়গায় না সমুদ্রের আশেপাশে? না, পাড়ার কিডন্যাপ পাড়াতে, বাজেট কম, মন্দিরের পেছনের বাঁশ বাগানে। ও মা, কি মজা, কি রোমান্টিক ব্যাপার। আমি কিডন্যাপ হয়েছি। কাল সকালে পেপারে আমার ছবি বেরোবে। এই, নিয়ে চলো আমাকে এক্ষুনি। যাবো কিসে? হেঁটে। এ
আবার কেউ কিডন্যাপ হয় নাকি? বলছি না বাজেট কম। চল তাহলে, ভাল লাগে না। ওই দেখো আবার তুই টোকারি করছে। ইকি তোদেরও কিডন্যাপ করেছে বুঝি? হ্যাঁ পটেশ্বরী দি, ওই গুল্লা খুব সাংঘাতিক। যা, প্ল্যানটা তো ঘুরিয়ে দিলে হত না। চাপড়াও উল্লা মুল্লা গুল্লা মুল্লা মুল্লা। আমি হলাম গিয়ে ব্রুম ব্রুম গুল্লা। তোরা পটেশ্বরীদিকে মানে পটেশ্বরীকে পাহারা দে। আমি ওর বাবার সঙ্গে কথা বলে আসছি। কি? আমার বাবা কেন? সময় হলেই বুঝতে পারবি। গুল্লা 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 গুল্লা। আমি হলাম গুল্লা। একে ফোনটা ধরছে না কেন? ঝোলা গোবিন্দের নাম্বারটা আমার মুখস্থ। এতবার এত কাজে ফোন করেছি, এত দেরি তো করে না। ঘুমিয়ে পড়লো নাকি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। আমি গুল্লা। কি? তা আমি কি করব হে? তুমি গুল্লা? আপনার মেয়েকে আমি কিডন্যাপিং করেছি। মানে কথা কি করেছিস? কিডন্যাপিং, হরণ হরণ করেছি, হরণ। তুই বুঝি রাবণ? মানে কথা তা বেশ করেছিস। কয়েকটা দিন আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো। এই 5 লক্ষ টাকা চাই আমার। কি? 5 লক্ষ? 5 পয়সাও পাবি না মানে কথা। কি 1 লক্ষ দিলেই হবে। বললাম তো 1 টাকাও পাবি না। আর মানে কথা আমার মেয়েকে যখন হরণ করেছিস তখন বুঝবি এবার ঠেলা। তোকে না এবার উল্টে 1 লক্ষ টাকা দিতে হয়। কি মেশমশাই, মানে এবার কি হবে? 50,000 50,000। হ্যাঁ বেশ বেশ 50,000 এই আমি লাস্ট বলে দিচ্ছি, কিন্তু এটা আপনাকে দিতেই হবে। ফোনটা রাখ, মানে কথা নয়তো আমি পুলিশে খবর দেব। এই দেখো অন্তত 5 টাকা দিন, হাত খরচ তো। মানে কথা তোর গলাটা কেমন চেনা চেনা লাগছে না? এই খেয়েছে, আমি রাখছি মেশমশাই। আমি হলাম গিয়ে গোল্লা। হুঁশিয়ার, এত বড় সাহস! আমার ডেরা এগরোল কে আনলো? আমি এনেছি হারুদার দোকান থেকে, পটেশ্বরী দি বলল। আর তাতেই তোরা ভয় খেয়ে এগরোল নিয়ে এলি? নয়তো থানি চুড়ে মারবে বলেছিল। পয়সা কে দিল? ধারে ঝোলাগো, মানে গোবিন্দ বাবুর নাম লিখিয়ে। তাই তো আমি 5টা ভেজিটেবল চপ নিয়ে এসেছি। খাবে গুলটে? গুল্লা মামা। খবরদার, হুঁশিয়ার! এই চুপ কর, তোর খবরদারি। রাতে কি খাবারের ব্যবস্থা করেছিস? চিকেন না মটন? একই সব কি বলছে? কততে রাজি হলো ঝোলা গোবিন্দ? 500 টাকা লাস্ট বললাম, ফোনটা রেখে দিল। এ বাবা, এবার কি হবে? মাংসের দামও তো উঠবে না। ওই মাংস নিয়ে আয় হোটেল থেকে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো কোথায়? এই ভালো বালিশ বিছানার ব্যবস্থা কর। এই শোন, কাল সকালে উঠে আমার 1 গ্লাস দুধ লাগবে, আর দুপুরে লুচি আলুর দম আর কচি পাঠা লাগবে। এত বাজেটের কিডন্যাপ তো নয় এটা পটু। যা কিছু 500 টাকার মধ্যেই সারতে হবে। ওই এত বড় সাহস তোর! আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে খাতির যত্ন করছিস না? পটু, তুমি বাড়ি যাবে? এই তুই কে রে? তুই গুলটে না?
মানে আমি গুল্লা ছিলাম, গুলটে হলাম। এত বড় সাহস তোর! খালি পকেটে আমাকে কিডন্যাপ করতে এসেছিস, তার উপর হাঁটিয়ে হাঁটিয়ে আমাকে এখানে এনেছিস। ভেবেছিলাম ভয়ঙ্কর গুল্লা আমাকে কিডন্যাপ করলে পেপারে আমার ছবি বেরোবে, তাই কত কষ্ট করে আমি কিডন্যাপ হলাম। আমার সাথে ইয়ার কি? মানে মানে আমাকে ছেড়ে দাও পটু। ওঠ ওঠ বলছি, আমার বাবার থেকে কত টাকা চেয়েছিস বল? তোর কুবুদ্ধি আমি বুঝে গেছি। ওরে বাবারে, উফ মাগো, উফ খুব লেগেছে কোমরে। উফ, 5 লাখ দিয়ে শুরু করেছিলাম, 500 টাকায় এসে নেমেছিলাম, তাও দেবে না বলছে। আমি তোকে দেব 500 বার কান ধরে ওঠ বস কর। সব কি খুঁজছো পটু? মানে না শোনা করে না। কর বলছি। করছি করছি, বলছিলাম 100 করলে হবে না? শুরু কর। 1 2 3 4 কি দরকার ছিল তোমার এসব ঝামেলা করবার? সব সময় মানুষ যা ভাবে তা হয় না রে, হয় না। পটেশ্বরী দিয়ে এতক্ষণে বাড়ি চলে গিয়ে ঘুমিয়েও পড়েছে। আমরা এত রাতে ফিরছি, বাড়ি ফিরলে বাবাও ঠেঙাবে। ওরে আমি কি ভেবেছিলাম নাকি রে যে ওই ঝোলা গোবিন্দ ওই রেটের কিপটে আর ওই মেয়ে ওই রেটে খায়? খাবার খরচটা হিসেবে ধরিনি রে। কিন্তু নরাদা যদি ঘটনাটা জানে কি হবে? তখন তো ও ভাববে তোমার শরীরে সত্যি সত্যি কোনো ডাকাতের রক্ত নেই। ও শোন না, বলছিলাম কি, তোরা নড়াকে বলবি আমার ব্লাড টেস্ট করতে শহরে, ওরে মা, রক্ত পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসলে বোঝা যাবে রক্তটা এখনো ডাকাতেরই আছে নাকি চেঞ্জিং হয়ে গেছে। ওরে বাবা রে, জয় গুলটে মামা জয়। আমি বরং আড্ডা মেরেই বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দেবো রে। Realistically batting bad, sadding sad. No kandogyan, no restfulling, very calcabulous kendegol. ও গুলটে মামা, তুমি এসব কি ভাষায় কথা বলছো গো? কি হয়েছে গো তোমার? বলবে তো আমাদের। তোদের মতো এত ইরেসপন্সিং ক্যালকাবুলাস ছেলেদের সঙ্গে আমি আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। বলো না, বলো না গো, আমরা কি করেছি? এত বড় একটা আস্ত গরমকাল পাশেন, এখনো পর্যন্ত পেট পুড়ে তোরা আমাকে খাওয়াতে পারলি না। এর মধ্যে আমাদের বাড়িতে তো কোনো অনুষ্ঠানই হয়নি। আমাকে খাওয়াতে হলে অনুষ্ঠান লাগে? গুছিয়ে রান্না বান্না করে আমাকে নেমন্তন্ন করলেই হয়। বাড়িতে বলতে পারিস না আমি না তোদের আড্ডা গুরু? আড্ডা গুরুর একটা সম্মান নেই? তোমার নাম শুনলেই বাবা খচে যায়। তোর মুখ শান্তিঙ্কর বলে দিলুম, লজ্জা লাগে না? তোদের সঙ্গে আমি দিন রাত রোদে পুড়ে জলে ভিজে আড্ডা দিয়ে যাচ্ছি, তার কোনো দাম নেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই রাগে তুমি এইসব উল্টো পাল্টা কথা বলছো। হোয়াট উল্টো পাল্টা? একদম ক্যালটাবুলাস কথা বলবি না বলে দিলুম ভেন্ডি। গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা, খবর আছে। ব্যাড খবর না গুড খবর? বাবা তোমাদের সকলকে আজ রাতে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ আমাদের? ইয়েস। ব্যাপারটা খোলসা করে বলবি নাকি একটা টেকনিক্যাল গাঁটটা ঝাড়বো? হ্যাঁ বলছি, বাবা নিতাইপুরের এক বড় লোকের মেয়ের বিয়ে করিয়েছে। ওই লোক খুশি হয়ে বাবাকে প্রচুর মাছ, মাংস, পোলাও, দই, মিষ্টি দিয়েছে। ইয়াহু! তাই বাবা বলল এত খাবার শুধু শুধু নষ্ট হবে, বাবা মা তো মাছ মাংস খাবে না, তাই বললো আমাদের বাড়ির বিড়ালটা আর কত খাবে, তার থেকে বরং তোমাদেরই খাইয়ে দেবে। মানে ঠিকই তো অতটুকু একটা ছোট্ট মিনি বিড়াল এত কিছু খেয়ে মরবে নাকি? ভেরি ডিপ মিনিংফুলিং কথা বলেছে তোর বাবা। আমরা থাকতে আর চিন্তা কি? ঠিকই তো। তোর বাবা মানে আমাদের অতি প্রিয় তমাশু ষষ্ঠীচরণ বাবুকে বলে দিস আমরা সূর্যটা ডুবলেই তোদের বাড়িতে টুক করে চলে যাব। কোনো চিন্তা করতে না। ইস, এত খাবার নষ্ট করে নাকি কেউ? কষ্ট করে হলেও সবটাই খেয়ে আসবো। জয় গুরু, আজ রাতে তাহলে মহাভোগ।
গুলটেকে পটলের দরমাটা আর একটু দাও গো, মাছ মাংসের উপর চাপ একটু কম পড়বে। মাছে ঢুকে গেছি মেসমশাই, আলু পটলে আর নামবো না। দেখে মনে হচ্ছে মুরগিটা ইটালিয়ান। এমন বিয়ের কেস মাসে কটা পান মেসমশাই বলুন তো? ওই কালে ভদ্রে পাই আর কি। তা তোমার খাওয়া দেখে তো আমার বিয়ে দেওয়া মাথায় উঠেছে। এখন তো বৈশাখ মাস, তার মানে আবার ভাদ্র মাসে এমন খাবো? ভাদ্র মাসে তো বিয়ে হয় না গুলটে চরণ। সাধ্য তো হয়। বোঝো কাণ্ড, নিজের শ্রাদ্ধটাও খেয়ে যেও, তোমার আত্মা শান্তি পাবে। আহা কি যে বলো না। গুলটে মামা, দই মিষ্টি আছে কিন্তু। আছে বুঝি? নাও বাবু গুলটে, যে এমন খেতে ভালোবাসে তাকে খাওয়াতেও ভালো লাগে। আপনার মতো সবাই যদি বুঝতো মাসিমা। পেটে আর জায়গা আছে কি গুলটে? বলছিলাম যে আপনাদের বাড়ির মিনি বেড়ালটার জন্য খাওয়া রেখেছেন তো মাসিমা? সবাইকে তো দিয়েই খেতে হয়, তবেই তো আনন্দ বলুন। জয় গুলটে মামা কি জয়। খাওয়াটা কিন্তু জব্বর হলো। গুলটে মামাই তো সবটা খেয়ে নিল, আমরা ভালো মতো পেলাম কোথায়? ঘটন, দিন দিন দেখছি খাওয়ার প্রতি তোর লোভটা ক্রমশই বেড়ে যাচ্ছে। ওরে, বেশি খাওয়া শরীরের পক্ষে ঠিক না রে। সবার সঙ্গে ভাগ করে খেতে শেখ। কি জানি পাঁচুদের বেড়ালটা খেতে পারলো কিনা। গুলটে বাবু যে এত খেতে ভালোবাসে সেটা তো গুলটেকে দেখলে বোঝা যায় না। মেসমশাই, আসলে আমার ইলাস্টিকের পেট তো, বাইরে থেকে ঠিক বোঝা যায় না। ও তাই বুঝি। তবে খেয়ে হজম করতে পারলেই ভালো, নয়তো পরিবেশ দূষিত হতে পারে। আপাতত বর্তমান পরিবেশ ঠিকই আছে, কোনো দুর্গন্ধই বেরোচ্ছে না। ওই ঘটনাটাকে নিয়ে যা চিন্তা। গুলটে মামা, ভালো হবে না বলে দিলাম কিন্তু। আমি তোমার খাওয়া দাওয়ার যা বহর দেখলাম, আমি তোমাকে আমার এক যজমানের বাড়ি পাঠাতে পারি। আপনি বললে আলবাত যাবো মেসমশাই, কিন্তু কেন যাব বলুন তো? গুলটে চরণ, তোমায় যদি একবার শিরিঙ্গে পাঠাতে পারতুম কি ভালোই না হতো। কেন 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 মেসমশাই, শিরিঙে কি আছে? মানে বলছিলাম, মুরগি কি খুব সস্তা? উত্তরের পাহাড়ের কোলে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম শিরিং, সেখানে আমার এক যজমান থাকে, সুন্দর লাল, বেজায় ধনী লোক। বছরে একবার ধুমধাম করে কুলদেবীর পুজো করেন ওই সুন্দর লাল। 3 মাস ধরে লোকজন খাওয়ায়, এটাই নাকি কুলদেবীর নির্দেশ। হ্যাঁ, বলেন কি, পুরো ফ্রিতে? সে কত রকমের খাবার, লুচি, পায়েস, মন্ডা, মিঠাই, সবই অবশ্য নিরামিষ। তাতে কিছু হবে না, হতেই হবে। আমি আমার নিরামিষ খেতে খুব ভালোবাসি তো। কিন্তু সেসব তো এখন বন্ধ হয়ে গেছে গুলটে চরণ। কেন কেন কেন? ওই ইয়েতির তাণ্ডবে। শিরিঙ্গে হঠাৎ শুরু হলো ইয়েতির তাণ্ডব। ইয়েতির ভয়ে শিরিঙ্গের লোকজন সব পালালো, সুন্দরলালের কুলদেবী পুজো উৎসব সব বন্ধ হয়ে গেল। বলছিলাম, হোয়াট, কি ইয়েতি মানে এটা আবার কেমন টি? ইয়েতি পাহাড়ি ভূত। কি যে বলেন, ওই সামান্য ইয়েতি ভূতের ভয় সবকিছু বন্ধ হয়ে গেল? সামান্য বলছো কি হে? কত লোককে যে ইয়েতি ঘাড় মোটকে ছিল, তার কোনো ইয়াত্তা নেই। তুমি ভূতকে ভয় পাও না গুলটে মামা? মানে ভূত ইজ ভেরি গুড। ওরা খুব ভালো হয় কিন্তু, জানিস? আরে হ্যাঁ রে, ওরা জানি মেসমশাই, বুঝলেন? আমার পিসেমশাইয়ের বাবা গগনচরণ ছিলেন জমিদার। তার সঙ্গে ভূতের কি সম্পর্ক?
আলবাত আছে। ভ্যারাইটিস জমিদারদের ভ্যারাইটিস রকমের শখ থাকে, আপনি সেটা জানেন তো মেসমশাই? তা থাকে বলে শুনেছি। কোন জমিদারের শিকারের শখ, কেউ আবার পায়রা ওড়ায়, আবার কোন জমিদারের পাখি পোষার শখ থাকে। ঠিক ঠিক, ইয়েস, ঠিক তেমনই গগনচরণের ছিল ভূত পোষার শখ। হ্যাঁ রে, উফ, সে কত রকমের যে ভূত গগনচরণ পুষতো, তোকে কি বলবো। ব্রহ্মদত্তির 4-5টা দুষ্টু নাতি, মামদর 6টা ছানা, পেতনির ছোট ছেলেটা, সবাই তো গগনচরণের কাছেই থাকতো। আমি তখন অবশ্য খুব ছোট, রোজ রাতে গগনচরণের সঙ্গে ভূতদের দুধ খাওয়াতে যেতাম। চি 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 চু, চাই 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 চাই, আয় 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 আয়, খা 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 দুধ খা। জয় গুরু গুলটে মামা, ভূতদের দুধ খাওয়াতে তুমি? আরে তাই তো ভূতদের প্রতি ভয়টা আমার কেমন চলে গেছে রে। এই সেদিনও তো রাতে একটু বড় করতে যেই বসেছি, অমনি এই এক হাত সামনে দেখি একটা মামদর বংশধরও করতে বসেছে। আমাকে দেখেই সে কি লজ্জা, লজ্জা পেয়েই দৌড় দৌড়। তুমি করতে বসেছো আর তোমার সামনে ভূত? তাহলে আর বলছি কি, এই এক হাত গেল 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 গেল। জয় গুরু, জয় গুরু। গুলটে মামা, ও গুলটে মামা, ও গুলটে মামা, ওটা ওটা আমাদের বেড়ালটা। বিড়াল? আমি জানতাম। দেখলি তোদের কেমন ভড়কে দিলাম। দেখলেন মেসমশাই, আমাদের গলতপুরের এই বলদ বাচ্চাদের দল ভূতকে কেমন ভয় পায়। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। তুমি ওই বিড়ালটার খাবার খেয়ে নিয়েছো বলে তোমাকে দেখতে এসেছিল। দেখেছেন মেসমশাই, আপনার মতন এমন একজন গুরুজনের সামনে আমার মতো একজন গুরুজনের সঙ্গে কেমন ক্যালটাবুলাস টাইপের কথা বলছে। ওরে গলতপুরের রামভিতু বলদের দল, ভূতকে ভয় নয় ভালোবাসতে শেখ। ইস, আমি যদি আগে জানতাম তুমি ভূতেদের ভালোবেসে দুধ খাওয়াবে, তবে তোমাকে আমি শিরিঙ্গে পাঠাতাম ওই ইয়েতি ধরতে। তাহলে দেখতে ওই সুন্দরলাল খুশি হয়ে তোমাকে বসিয়ে বসিয়ে টানা 1 বছর মুন্ডা মিঠাই খাওয়াতো। মানে কি এসব আপনি কি বলছেন? টানা 1 বছরের দই, রসগোল্লা, মন্ডা, মিঠাই সব ফ্রি। বলছিলাম যে এখনো চান্স আছে নাকি? শুনেছি তো শিরিঙ্গে এখনো দাপাদাপি করে বেড়াচ্ছে। এত বড় সাহস ওই ইয়েতিটার! মনে হচ্ছে ওটা একেবারে বকে ছাওয়া বাউন্ডুলে ইয়েতি, ওই ভেন্ডিটার মতো। গুলটে মামা, চিন্তা করবেন না মেসমশাই, আমি শিরিঙে গিয়ে ওই ইয়েতিটাকে ধরে পোষ মানিয়ে ট্রেনিং দিয়ে ওই সুন্দরলাল বাবুর পায়ের সামনে হাজির করব। ও গুলটে মামা, তুমি এসব কি বলছো? তুমি ইয়েতি দেখেছো কখনো? দেখে নেব। পাহাড়ি ভূত তো লোমস ছোটখাটোই হবে। দেখবি ওই ইয়েতিটাকে কেমন কোলে নিয়ে ঘুরে বেড়ায়। মোটেও না, ইয়েতি বিশাল আকৃতির হয়, বন মানুষের মতো। আমি ছবিতে দেখেছি। মানে ও এসব কি বলছে মেসমশাই? আরে ওখানে গিয়ে দেখোই না, ভূত টুত তো তোমার কাছে নস্যি। হ্যাঁ, সে তো ঠিক ঠিক। আজ তাহলে আমি উঠি মেসমশাই? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে সুন্দরলাল বাবুকে ফোন করে দিচ্ছি। আলবাত, তবে ফোনে একবার না পেলে আর চেষ্টা করার দরকার নেই মেসমশাই। চল ভেন্ডি, রাত তো অনেক হলো নাকি? ইয়েতি মনে হয় ডাইরেক্ট মানুষ মরা ভূত নয়, পশু টাইপের ভূত। ভয়টা একটু তাই কম, তবে একবার যদি ওই শিরিঙের ইয়েতিটাকে ধরতে পারতাম না, এমন ট্রেনিং দিতাম। গো গো ইয়েতি, গো গো, কাট 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 কাট। গুড
গুড গুড আবার যাও আবার বাবা, ওরে বাগো। এবার তুমি যাও, বারবার আমি যাব কেন? এ কি এখনো পুরোপুরি পোষ মানিনি দেখছি। বাবা ইয়েতি ইয়েতি ডান্স ডান্স ডান্স, এই তো নাচো নাচো নাচো, এই তো চলবে চলবে, খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে। ইয়েতির ডান্স দেখে যান, ইয়েতির ডান্স দেখে যান। ইয়েতির ডান্স দেখে যান, ইয়েতির ডান্স দেখে যান। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। ও গুলটে মামা, আমাদের ফ্রিতে দেখাও। হ্যাঁ হ্যাঁ, আমার বাবার জন্যই তো তুমি এই ইয়েতিটার খোঁজ পেয়েছো গুলটে মামা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে শুধু ট্রেলারটাই তোরা দেখ। ইয়েতি ইয়েতি ডান্স ডান্স। ড্যান্স? দাঁড়া, তোকে ড্যান্স দেখাচ্ছি। ওরে বাবা, ও বাবা, ওরে বাবা রে, কোমরটা ভেঙে দিল। শোন, ভোরের স্বপ্ন সত্যি হয় আর রাতের স্বপ্ন মিথ্যে হয়, বুঝেছিস? স্বপ্নটা আমি মধ্যরাতে দেখেছি, অর্থাৎ একটু চেষ্টা করলে এই ইয়েতিটা খুব ভালো পোষ মানবে। আমি ঠিক করে ফেলেছি, আমি শিরিঙেই যাব, আর যাওয়ার খরচ সব তোদের। ওই শিরিঙে গিয়ে ইয়েতিটাকে ধরে গলায় দড়ি বেঁধে এখানে নিয়ে আসবো। তারপরে দেখবি ওই ইয়েতিটাকে কত কাজে লাগাই। তখন দেখবি আমাদের সবাই কেমন খাতির করে। সত্যি? ভেবে দেখ, নরার দোকানে ইয়েতি শুদ্ধ যখন আমরা প্রবেশ করব, ইয়াহু! তাছাড়া ওই ইয়েতিটাকে ধরতে পারলে তো সুন্দরলাল বাবু আমাদের 1 বছর ফ্রিতে খাওয়াবেও বলেছে। তাই তো বলছি রে, সুন্দরলাল বাবু ইয়েতিটাকে আর কি করবে? শিরিঙে তো আর ওকে থাকতে দেবে না। আমরাই না হয় ওটাকে নিয়ে গলদপুরে চলে আসবো, আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে। ভালোই থাকবে। কিন্তু থাকবে কোথায়? শুনেছি তো ইয়েতি ঠান্ডার দেশ ছাড়া থাকতে পারে না। ওরে গলদপুরের লো বাজেটের বলদ ঘোতন, মাছের বাজারের বরফ কলটা আছে কি করতে? অপদার্থ, সারাদিন ইয়েতিটা আমাদের সঙ্গে ঘুরে টুরে খেলা টেলা দেখাবে, রাতে বাজারে গিয়ে বরফের চাইয়ের ওপর ঘুমিয়ে থাকবে। জয় গুলটে মামা কি জয়! আমরা তাহলে কবে যাচ্ছি গুলটে মামা? পাঁচু, তোর বাবাকে বলে রাখ, আমরা আগামী কল্য খুব সকালেই বেরিয়ে পড়ছি শিরিঙের উদ্দেশ্যে। শুভ্রস্য শীঘ্রমস্য। উফ, কি ঠান্ডা গো গুলটে মামা। সুন্দরলাল বাবুকে তো এখানে কেউই চেনে না দেখছি। পাঁচু, তোর বাবা কি আমাদের ভুলভাল কথা বলে মাঝপথে ঝোলালো নাকি? কি জানি, তবে আসবার সময় বাবা বলছিল তোরা না গিয়ে শুধু ওই গুলটেই সিরিঙে যাক। সে কি? বলছি, ওই লোকটাকে জিজ্ঞেস করে দেখো তো একবার। ইয়েস, এই যে দাদা, বলছিলাম কি শুনছেন? একটু দরকার ছিল। বলিয়ে বলিয়ে বলছিলাম যে এখানে সুন্দরলাল বাবু কা বাড়ি কোথায় হয় বলতে পারেন? কার বাড়ি কোথায় হ্যাঁ? আরে সুন্দরলাল, ওই বাড়িতে বাড়িতে বড় করকে ওই কুলদেবীর পুজো হতা হয়। টানা 3 মাস ধরে ফ্রিতে প্রসাদ খাওয়াতা হয়। ये মানে প্রসাদ 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 বিতরণ করতা হয়। পাগল আদমি আছে, এই সিডিংয়ে কোনো সুন্দরলাল থাকে না। তাহলে তো সব ভেস্তে গেল গো গুলটে মামা। নো ভেস্তা ভেস্তি ভেন্ডি, সুন্দরলাল নেই তো কি হয়েছে? ইয়েতি তো আছে। রাইট। বাড়ি ফিরে তো রাইট বলা বার করছে।
পয়সা খরচা করে যখন এত দূর এসেছি, একটাই ইয়েতি আস্ত ধরেনি, তারপর তোর মজা দেখাবো। আমি কি বলেছি নাকি এখানে আসতে? তোর বাবা তো বলেছে। ঠিক আছে ঠিক আছে, পাড়ায় ফিরে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করো গুলটে মামা। এখনো বলো ইয়েতি কোথায় পাবো? গভীর পাহাড়ি জায়গা, চারিদিকে নজর রাখ, দু একটা ইয়েতি দেখা যাবে। ওই দেখো গুলটে মামা, ইয়েতি মনে হয়। এই কোথায় কোথায় কোথায়, দেখি দেখি দেখি। ইয়েস ইয়েস, দ্যাট ইজ ইয়েতি। তুমি চিনলে কি করে? আরে স্বপ্নের সঙ্গে মিলে যাচ্ছে রে। ওরে ফলো মি গুলটে মামা। ইয়েতি ইয়েতি ধরেছি, মার টান পাঁচু। জয় গুরু। জয় গুরু। এই বাল্লিক, নাম তুই, তারপর তোর মজা দেখাচ্ছি। আমার পাহাড়ে চড়া তুই ভন্ডুল করেছিস, নেমে আয় বলছি। এই বলেছে, ওরে আমি ঝুলছি। ওরে বাবা, এটা তো ইয়েতি না রে। একই মিস্টেকিং স্যার, ভয়ঙ্কর মিস্টেকিং। ইয়েতে খুঁজছিলাম স্যার, দিব্যি দিয়ে বলছি, ঠিক বুঝতে পারিনি। ওই তুই নেমে আয় আগে, নেমে আয়, কতক্ষণ আর ঝুলে থাকবি? স্যার ক্ষমা করে দিন, আমি স্যার পুরো ঝুলে গেছি, আর ইয়েতে খুঁজবো না স্যার, সত্যি বলছি। আর যত সব। গুলটে মামা কোথায়? এখানে এখানে যা, গুলটে মামা ইয়েতি হয়ে গেছে। আমাকে বাঁচা, জমে গেলাম। ওরে বাবা রে, কি ঠান্ডা লাগছে রে, আরেকটা কম্বল চাপা দে। এই কোথায় 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 হতচ্ছাড়াটার কি অবস্থা হয়েছে একবার দেখি। সমস্যায় ইয়েতিটাকে প্রায় ধরে ফেলেছিলাম, ওই পাঁচুটা আমার ঠ্যাংটা ধরে টানলো, ব্যাস সব জ্ঞানটা বুলাস শেষ হয়ে গেল, সত্যি বলছি। ইয়েতি থাকলে তো তুমি ধরবে, গুলটে চরণ উজবুক। তাহলে আমাদের এমন বিগ সাইজের ইয়ে খাইয়ে ওই সিঁড়িয়ে পাঠালেন কেন আপনি মেসোমশাই? তুমি যেমন ওই বিগ সাইজের ভূতেদের দুধ খাওয়ানোর ইয়েটা দিয়েছিলে, তার জবাব হলো এই ইয়েতির গল্প। তা তুমি যে এত বিগ সাইজের উজবুক সেটা তো আমি বুঝতে পারিনি। ভাবলাম সুন্দরলালকে না পেয়ে কটা দিন সিরিংয়ে হাওয়া বদল করে চলে আসবে। তুমি যে আবার সচক্ষে ইয়েতি দেখবে সেটা তো আর আমি বুঝিনি। ইয়েতি টিয়েতি নেই বলছেন? ঠিক আছে, একদিক থেকে ভালোই হয়েছে। আমি তাহলে ব্রহ্মদত্তির ওই ছোট নাতিটাকেই পুষবো, আমাদের এই ওয়েদারে ওর কোনো কষ্টই হবে না। জয় গুলটে মামা কি জয়। কেমন দিল গুলটে মামা। ও গুলটে মামা, তুমি কি ভাবছো গো? ও গুলটে মামা, অনেক গভীর ভাবনা রে, ভেরি দুঃখজনক, ইমোশনালিস্টিক। বলো না। দুঃখের কথা বললে দুঃখ কমে যায় গুলটে মামা। ওরে এই দুঃখ ঠিক সেই টাইপের দুঃখ নয় রে। তাহলে
ওরে গলদপুরের ভুলভাল বলদের দল, এই যে আমি আমার সারাটা জীবন আড্ডার জন্য উৎসর্গ করিলাম, আমি কি পাইলাম? মানে ভেরি ইজিক্যালি সোজা রে। আমার মৃত্যুর পর এই গলদপুরের লোকজন আমাকে কি ভুলিয়া যাইবে? অবশ্যই। ঘটন, মুখ শান্তিং কর, পুরোটা শুনে উত্তর দে। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি বুঝিয়ে বলো গুলটে মামা। না মানে আমি বলছিলাম যে এই যে আমি বাঙালির এই আড্ডা শিল্পকে বাঁচাইয়া রাখিবার জন্য সারা জীবন আন্দোলন করিলাম, তার জন্য এই গলদপুরের স্কুল মাঠে আমার একটা পাথর মানে প্রস্তর খণ্ডের মূর্তি যদি স্থাপিত হইত, তাহলে আমার এই মারমার আত্মা শান্তি পাইত। তোমার স্ট্যাচু বসাতে চাইছে স্কুল মাঠে? আরে হ্যাঁ রে হ্যাঁ, বিশাল আকার এক মূর্তি, গলায় ঝুলিবে মল্ল মানে মালা। কাকে করবে পটি? ইস ভেন্ডি, স্ট্যাচু থাকিলে কাক তো ইয়ে করিবেই, কাকের কোনো দোষ নাই, তুই সেই ইয়ে পরিষ্কার করিবি, ইহাই আমার নির্দেশ। ঠিক আছে। দূর, গাছে কাঁঠাল গোপে তেল। তোমার ওই মূর্তি কে আর প্রতিষ্ঠা করবে বলো? সে তো অনেক খরচ। তাছাড়া সারা জীবন আড্ডা মেরেছো বলে তোমার জন্য কেউ এক পয়সাও খরচ করবে না। তুমি কি কিছু আবিষ্কার করেছো নাকি? নাকি তুমি বিশ্ববিখ্যাত শিল্পী, সাহিত্যিক না কবি? নয়তো সমাজসেবক। কিন্তু একটা বড় কিছু তো করতে হবে গুলটে মামা। ও গুলটে মামা, দুঃখে থম মেরে গেছে। থম থম থম, লুচি আর আলুর দম, ট্রেন যায় ঝমাঝম, থম থম থম। নমস্কার। এসব কি বলছো তুমি গুলটে মামা? মনে পড়ে গেছে রে, মনে পড়ে গেছে, আমারও মূর্তি প্রতিষ্ঠার কারণ আছে আছে আছে। এ কি, তুমি কবিতা করে কথা বলছো কেন গুলটে মামা? ওরে ওরে ওরে, আমি তো কবি রে। হ্যাঁ রে গলদপুরের বেরসিক বলদের দল, আমি কবি। তোরা কি আমার শিষ্য হবি? আলবাত, তবে ব্যাপারটা একটু খোলসা করে বলো না গুলটে মামা। হ্যাঁ হ্যাঁ, তুমি আবার কবি হলে কবে থেকে? সে অনেক অনেক আগে থেকে, অনেক দিনের কথা। আমি তখন থাকিতাম বুড়ো কাসুন্দিপুর নামক এক রাজ্যে। সারাটা দিন একটি বটের গাছের নিচে বসিয়া বলে যাকে বলে কবিতা লিখিতাম। ওই যে আকাশ শুধু নীল নীল, তার মধ্যে ভেসে বেড়ায় শুধু কালো কালো চিল, বলদ ভেন্ডি পুকুরে ছুড়িতেছে ঢিল ঢিল। এমন সময় সেখান দিয়া যাইতেছিলেন সেই রাজ্যের রাজা, উনি আমার কবিতা শুনিলেন। বাবা বাবা বাবা, কি সুন্দর কবিতা! কে তুমি কবি? কি নাম তোমার? আগে আমি হইলাম শ্রীমান শ্রীযুক্ত কবি গুলমিকি। ঠিক আছে, আজ থেকে তুমি হইলে আমার সভা কবি। তারপর আমার স্থান হইল বটগাছতলা টু রাজপ্রাসাদ। সারাদিন আমি কবিতা রচনা করিতাম আর রাজামশাইকে শোনাইতাম। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। এই কবি, কবিতাটা কোথাও শুনেছি শুনেছি বলে মনে হচ্ছে না? ইয়ে মানে না মানে হ্যাঁ স্যার, মানে রাজামশাই অন্য একটা বলছি। আগে কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর সেটা বলবে তো? বলছি বলছি ইয়ে মানে আপনার ওই দাড়ি। কি? হ্যাঁ রাজামশাই, আপনার দাড়ি কি সুন্দর কি সুন্দর। রাজামশাইয়ের দাড়ি ইয়ে মানে কি সুন্দর দেখিতে লাগে রসগোল্লার হাড়ি। বাহ বাহ বাহ, চালিয়ে যাও কবি, চালিয়ে যাও। কি সুন্দর রাজামশাইয়ের ভুঁড়ি। দুহাত তুলে বলো সবাই, মানে বলো হরি বলো হরি। হরিবল হরিবল।
ঠিক আছে ঠিক আছে। রে গলদপুরের থম্মারা বলদ, তোরাই দেখছি এখন স্ট্যাচু হয়ে গেলি। না মানে আমি বলছি যে তুমি যেসব বললে এগুলো সব সত্যি। কবির কল্পনা রে, কবিরা যে সব কল্পনায় আলপনা দেয়। আমার ভিতরে গুলমিকি কবি আবার জাগিয়া উঠিয়াছে। আমি কবিতা লিখিয়াই বিখ্যাত হইব, তখন দেখবি আমাকে সবাই বিশ্বকবি, না না, থাক, মানে বিশ্বকবি তো আছেই, তাহলে আমি হইব আমি হইব সৌরজাগতিক কবি শ্রীমান গুলমিকি। জয় গুলটে মামা কি জয়। কিন্তু এমনি এমনি তো তোমার স্ট্যাচু তৈরি হবে না, তোমাকে তো এই গলতপুরের সবাইকে জানাতে হবে যে তুমি একজন কবি। ঠিক, তবে গলদপুরের সবাইকে জানানোর থেকে নরাকে জানাতে পারলেই অনেকটা কাজ হয়ে যাবে, বুঝেছিস? ওর দোকানে আমার মতো কবি যদি এক কাপ চা খায় না, তখন দেখবি ও জনে জনে বলে বেড়াবে আমার কথা। চলে আয় আমার সঙ্গে। এ কি গো, আজ যে দেখতেছি গুলটে বাবু কোনো কথাই বলতেছে নে, একেবারে থম মেরে গেছে। ও গুলটে মামা আবার থম বলেছে, শুরু করো শুরু করো। থম থম থম, নরা চায় চিনি দিবি কম কম কম। হরি বল, গুলটে বাবু যে কবিতা করে চা চাইতেছে গো। গুলটে মামা তো একজন বিশ্ববিখ্যাত কবি নরদা। হ্যাঁ, গুলটে বাবু এমন থম মারা কবি আবার কবে ঠিকই হলো গো? নরা সাবধান, কবিকে অসম্মান থম মারা বলবি না। 2 চামচ চিনি দিয়ে 1 কাপ চা দিয়ে যা শিগগির। এই যে গুলটে বাবু, আপনার চিনি দেওয়া চা ফুদে খা। আমিও কেমন কবিতা করে দিলাম, ওসব ফুটো কবিতা আমার কাছে ঝেড়ে লাভ নেই গুলটে বাবু। সে আমিও এমন কবিতা ঝরঝর করে বলতে পারি। নরা নরদা তুমিও তো জানো না আমাদের গুলটে মামা আগের জন্মে বিশাল বড় কবি ছিল, নাম ছিল গুলমিকি। তাই এ জন্মে কবি গুলমিকি হয়েছে গুলটে, তার কবিতাও গেছে উল্টে। আমিও মনে হয় আগের জন্মে কবি ছিলাম গো পাঁচু ভাইপো। পাঁচু পাঁচু, নরাকে বলে দে এই গলদপুরে একজনই কবি ছিল, আছে এবং থাকবে, সে হলো এই গুলটে অর্থাৎ গুলমিকি। তালি পরে আমিও আপনারে চা দেব নে, আর কবি বলেও মানব নে। সহ্য হচ্ছে না, পাঁচু চলে আয় তোরা। না 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 না, যেভাবেই হোক লোকজনকে জানাতেই হবে যে আমি একজন বিশ্ববিখ্যাত কবি। কিন্তু কিভাবে জানবে? পেয়েছি বুদ্ধি পেয়েছি। আমার কবিতার একটা বই ছাপিয়ে সেই বইয়ের কবিতা যদি স্কুলের বাচ্চারা মুখস্থ করে, ব্যাস, তাহলে আর দেখতে হবে না, বাচ্চাদের মুখে মুখে আমার কবিতা ছড়িয়ে পড়বে। অপূর্ব। নমস্কার, আমি এখন একটা সৌরকবি শ্রী গুলমিকি গুহর কবিতা বলে শোনাবো। কবিতাটার নাম ব্যাঙাচি। ছি, আমি ব্যাঙাচি ধরেছি, ব্যাঙাচিটার নাম লিখেছি গরম পেঁয়াজি। এই যে বলতো পল্টা, এখানে কবি ব্যাঙাসিটার নাম গরম পেঁয়াজি কেন রেখেছেন? আসলে কবি পেঁয়াজি খেতে ভালোবাসেন তো, তাই কবিতাটি লিখতে লিখতে পেঁয়াজির কথা মনে এসে গেছিল। ওরে উজবুক না রে, এখানে কবি গরম পেঁয়াজি বলতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝাইয়াছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন পেঁয়াজির মতো গরম হইয়া গিয়াছে। ব্যাঙাসি হইল এই ব্রহ্মাণ্ডের প্রাণীরা, অর্থাৎ আমরা। এর অর্থ বড়ই গভীর। আহা, কি লিখিয়াছেন কবি গুলমিকি।
ইয়েস, আমাকে আজকেই হেড স্যারের কাছে যেতে হবে, তবে এমনি নয়, একেবারে কবির বেশে। আসতে পারি স্যার? কে? ভিতরে আসুন। নমস্কার শ্রী শ্রদ্ধেয় হেড স্যার মশাই, আমি যে একটু আপনার সাথে কথা বলিতে চাই। আরে উজবুকের দল, বড় উজবুকটা আবার এমন পোশাক পরেছে কেন? কি ব্যাপার, যাত্রা দলে নাম লিখেছো নাকি? না 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 না, আগে না স্যার, আমি তো এখন কবি। কি কবি তুই? ওই ওই তুই বের হবি নাকি? একই উত্তেজনা নয়, বড় ভয় হয়। স্যার, আমার কথাটি শুনুন, দয়া করে আমাকে আপনি চিনুন। তোকে আবার সেনার কি আছে রে উজবুক? গলতপুরের তুই বড় উজবুক গুলটে। ওই রকম সং সাজলে কি ভেবেছিস আমি তোরে চিনতে পারবো না? আমারে বিরক্ত করতে স্কুল পর্যন্ত এসে গেছিস, এত বড় সাহস তোদের? না স্যার, মানে ভুল বুঝবেন না, এই জন্মে আমি গুলটে, কিন্তু আগের জন্মে তো আমি ছিলাম কবি গুলমিকি। আমার লেখা পুরনো কবিতাগুলো সব মনে পড়ে গেছে স্যার, তাই স্যার আমি আপনার কাছে এসেছি। বুড়ো কাসুন্দিপুর রাজ্যের রাজার সভাকবি ছিলাম আমি, ওই সময় অনেক কবিতা লিখেছিলাম। ওইগুলো যদি এই জন্মে বই করে ছাপিয়ে বার করে স্কুলের ছেলেপুলেদের পড়তে দেন, ওরা খুব উপকৃত হইতো স্যার। কি আমার সঙ্গে মশকরা করার আর জায়গা পাও না উজবুক মরকট? তুমি আগের জন্মে গুলমিকি কবি ছিলে, হত সারা, কয়ের পিঠে খ লিখতে পারে না, আর তোমার বই আমি ছাপাবো। এ মা, কেন পারি তো। কয়ের পিঠে খা, নীল ডাউন হা, হা হা হা, পা ফা ভা। হত সারা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, নয়তো আমি পুলিশ ডাকবো। কি আবার পুলিশ কেন? রাগ করবেন না স্যার, আমি যাচ্ছি স্যার, আমার ফলস দাড়িটা দিয়ে দিন স্যার, হারালে পুরো দাম দিয়ে দিতে হবে। এই নে হত সারা। একই কাণ্ড, সব হলো লন্ড ভন্ড, মাথায় উঠেছে দাড়ি, চল রে তাড়াতাড়ি। স্যার কেমন দিল? দাঁড়া! এবার কি করবে গুলটে মামা? ওই স্ট্যাচু তৈরির আশা তুমি ছেড়ে দাও। মুখ সামলে কথা বল, স্ট্যাচু আমার তৈরি হবে, আরে সেই স্ট্যাচুতে মাল্যদান করিয়া উদ্বোধন করিবেন আমাদের হেড স্যার নটু বাবু। কিন্তু কিভাবে? তুমি যে আগের জন্মে কবি ছিলে সেটা তো কেউ বিশ্বাসই করছে না। এ জন্মে তো একটা কিছু করো, আগের জন্মের ওই কবিতা দিয়ে এ জন্মে স্ট্যাচু প্যাচু হবে না গো গুলটে মামা। ওরে গলদপুরের ব্যর্থ বলদের দল, আমি এমন একটা বড় কিছু করিব, তখন দেখিবে শুধু এই গলদপুর নয়, প্রত্যেক পাড়াতেই আমার একটি করিয়া মূর্তি স্থাপন হইবে। এই গলদপুরের নাম বদল করিয়া এই কবির স্মরণে গুলটেপুর হইয়াও যাইতে পারে। কি করবে তুমি? মহাকাব্য লিখিব। মহাকাব্য? আরে মহাকাব্য, ইয়া মোটা হবে বইটা। আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে গুলটে মামা। এখন তো তোদের অনেক কিছুই ঘোরাবে, তার থেকে বরং ঘরের ছেলে ঘরে ফিরে যা। আর হ্যাঁ শোন, কাল থেকে আমাকে আর পাবি না কিন্তু, বলে দিলাম, আড্ডা বন্ধ। কেন? কোথায় যাবে তুমি? সময় হলেই সব জানতে পারবি। আজ তো একটা মহাকাব্য লেখা তো সহজ কাজ নয় রে, ওসব তোরা বুঝবি না। যা বাবা। আড্ডায় গুলটে মামা অনুপস্থিত, এটা ভাবাই যাচ্ছে না।
ঘটন তো গেছে, একটু পরেই ব্যাপারটা বোঝা যাবে। এই গুলটে মামা যদি সত্যি সত্যি আড্ডা বন্ধ করে দেয় না, তাহলে আমাদের অবস্থা কি হবে রে? সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গুলটে মামা বনবাসী হয়ে গেছে। পিসিমা খুব কাঁদছে। মহাকাব্য লিখতে গেলে নাকি জঙ্গলে গিয়ে লিখতে হয়। লিখতে লিখতে ওর নাকি বড় বড় দাড়ি গোপ গজিয়ে যাবে। বাড়িতে বসেই তো লিখতে পারতো। না রে না, বাড়িতে বসে লিখলে আমি নাকি বারবার ওকে ওর দাড়ি গোপ কাটতে বলতুম। ওরে ওরে তোরা গুলটাকে ফিরিয়ে নিয়ে আয় রে, ওকে ফিরিয়ে নিয়ে আয়। ঠিক আছে তুমি কেঁদো না পিসিমা, আমরা দেখছি কি করা যায়। জঙ্গল মানে তো আমাদের নদীর ওপারে তেলাকুচুর জঙ্গল। হ্যাঁ চল তো আমরাও যাই। হ্যাঁ চল চল চল। গুলটে মামা কোথায় গেল বলতো? কোথায় আজ যাবে? গভীর জঙ্গলে ঢুকবার সাহস নেই, এদিক সেদিকেই হবে। ওই দেখ, আরে গুলটে মামা গো, ও গুলটে মামা, গুলটে মামা গো, ও গুলটে মামা। গুলমিকে মামা বল, আজ থেকে আমি হলুম ঋষি গুলমিকে। পিসিমা খুব কাঁদছে, বাড়ি চলো। আরে বাড়িতে বসে মহাকাব্য রচনা করবে তুমি? কভি নহি, একদম নয়। ইতিহাস বইতে লেখা রহিবে এই টালাকুচোর তপবনে ঋষি গুলিমিকি মহাকাব্য লিখিয়াছেন। তোরা পারলে আমার দাড়ি গোঁপওয়ালা একখানা ছবি তুলে রাখিস, ইতিহাস বইতে ছাপাতে হইবে তো। কিন্তু তুমি এই জঙ্গলে কতদিন থাকিবে? মানে থাকবে 50, 60, 80, তার থেকেও বেশি বছর লাগিতে পারে। কি নিয়ে তুমি মহাকাব্য লিখবে? গল্পটা কিসের হবে? ভূতের? ঘটন, মহাকাব্যে ভূত আনিয়া ফেলিয়াছ, ফাজিল বালক। ঠিক আছে সবই তো বুঝলাম, কিন্তু এত বছর ধরে লিখবে তুমি, এর জন্য তো প্রচুর পৃষ্ঠা চাই, কাগজ চাই, কালি চাই, কলম চাই, এসব চাই গুলটে বাবা। তোরা সাপ্লাই দেবে? রোজ এসে আমাকে এক দৃষ্টে কাগজ আর এক দোয়াত কালি দিয়ে যাবে, ইহাই আমার নির্দেশ। মহাকাব্যের শেষ পাতায় এর জন্য তোদের নাম আমি পদবিশুদ্ধ লিখিয়া যাইব, আমার সঙ্গে সঙ্গে তোরাও অমর হইয়া যাইবে। কিন্তু এত কালি আর পৃষ্ঠার যোগান দিতে দিতে তার আগেই তো আমরা মরে যাব গুলটে, মানে গুলমিকি বাবা। মরিয়া গেলে বইতে তোদের নাম উঠিবে না? সে না হয় বুঝলাম, কিন্তু তুমি খাবে কি? মুনি রাজা খায় ফল মূল লতা পাতা, মানে শাক পাতা, পুরো নিরামিষ। রাতেও বাড়ি ফিরবে না? কে রে? মুনিদের লাইফ সম্পর্কে ঘটনাটা দেখছি কোনো কিচ্ছু জানা নেই। তোরা এখন এখান থেকে দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এবার আমি ধ্যানে বসলুম। গুলটে মামা, ও গুলটে মামা। গুলমিকি বাবা, ও গুলমিকি বাবা। এখানে থেকে বোধহয় লাভ হবে না, চল দেখি কি করা যায়। কি করা যায় বলতো? গুলটে মামা যা খেপেছে, সহজে বাড়ি ফিরবে বলে মনে হচ্ছে না। অন্তত 2-3 দিন তো থাকবেই। জঙ্গলে 2 দিন থাকলে তাহলে গুলটে মামাকে আর দেখতে হবে না। উল্টে মামার ঘাট থেকে কবি হওয়ার ভূত নামাতেই হবে। রাইট, ঠিক বলেছিস, ভূত দিয়েই ভূত নামাতে হবে। মানে শোন তাহলে। বাবা, মাগো কি কাঁচালে পড়লাম রে ভাই। ওই বলদগুলো যে এত হাই রেটের বলদ সে তো জানতুম না। আর একটু জোর করলেই তো আমি বাড়ি ফিরে যেতাম। আশ্চর্য, শুনলাম পিসমা নাকি কান্নাকাটি করছে। তো এখন আমি নিজে থেকে বাড়ি যাই কি করে? কি যে করি? না 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 না, কভি নেই, আমি নিজে কিছুতেই বাড়ি ফিরিব না। তাই নাকি? তাহলে তো আমাদের খুব ভালোই হলো। এই কে
কে ওখানে? কে? গুলমিকে কেমন আছিস তুই? কি আশ্চর্য! আপনি কে? আমি তো আগের জন্মে ছিলাম বুড়ো কাসুন্দিপুরের রাজ্যের রাজা, আর এই জন্মে আমি ভূত। তুই ছিলি আমার সভাকবি, মনে পড়েছে গুলমিকি? এই না তো, কই আমি তো আগের জন্মে কিছুই ছিলাম না। মানে আমি তো ঘোড়া ছিলাম মনে হয়। ভুলে গেছি। আমায় ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না, তোকে আমি নিয়ে যাব, মহাকাব্য লিখবি তুই। আমাকে ছেড়ে দাও, আমি আর মহাকাব্য লিখিব না। আমি বাড়ি যাইব, আমি বাড়ি বাড়ি। নে, প্ল্যান মনে হয় কাজে দিয়েছে। হত ছড়া নাকি সারা জীবন জঙ্গলে থাকবে। এক রাতও থাকতে পারিনি, সে নাকি আবার মহাকাব্য লিখবে। কত রং যে আর দেখাবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এইবার 10 দিন বিছানাতেই শুয়ে থাকুক, তাহলেই আমার শান্তি। আর কবিতা লিখিব না রে ভাই যুগন। তাহলে তুমি কি লিখবে গুলটে মামা? ভূতের রচনা। তোমার স্ট্যাচু হবে কি করে তাহলে? স্ট্যাচু হওয়া খুব খারাপ রে। মাথায় কাক পক্ষীতে শুধু করে, ওসব আমার দরকার নেই রে। জয় গুলটে বাবা কি জয়। গুলটে মামা, আগে তুমি নরাদার দোকানে শুধু এক বেলাই চা খেতে, এখন কিন্তু সকাল বিকাল 2 বেলা হয়ে যাচ্ছে। তাও আবার ধারে। নরার চায়ের কেমন একটা নেশা ধরে গেছে বুঝেছিস, তাই নরার চায় গলা না ভিজিয়ে আড্ডাটা তেমন জমে না। সবই তো বুঝলাম, কিন্তু মাঝে মাঝে নরাদাকেও তো টাকা পয়সা দিতে হবে বলো। ওরে গলদপুরের দরদি বলদগণ, নরাকে আমি 1 টাইম চেকে সব পেমেন্ট করে দেবো। আগে ব্যাংক অ্যাকাউন্টটা তো খুলতে দে। কবে তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, তারপর তুমি নরাদার চায়ের ধার মেটাবে? নরা তো আর গলদপুর থেকে পালিয়ে যাচ্ছে না রে। চল তাহলে নরার দোকানে কড়া করে 1 কাপ চা খেয়ে আসি, দেখি মাথাটা খোলে কিনা। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। নরা, কড়া করে ডাবল চামচ চিনি দিয়ে 1 কাপ চা বানা দিকে, আর ওদের লেবু চা। নরা, চা দে বলে দিলাম। নরা। ও নরাদা, তুমি এমন করছো কেন? কথা তো বলো। সেই একই কথা অনেকবার বলেছি, এবার তাই অন্য পথ নিতে হচ্ছে। নিকি তো জানালাম ধারে চা আমি দেব নে। নরা, তুই না আমার ছোট্ট ভাইয়ের মতো। আমরা না এক পাড়ায় থাকি। লজ্জা করে নে, দাদা হয়ে ভাইয়ের কাছ থেকে ধারে চা চাইছো? ওসব কথায় চিড়ে ভিজবে নে, আর আমি ধারে 1 কাপ চাও দেব নে, ব্যাস। ঠিক আছে ঠিক আছে, কাজটা ভালো করলি না কিন্তু নরা। তোমার ওই ফুটো ধমক চমকি আমি ঘন্টা ভয় পাই। পাঁচু, পাঁচু ওকে থামা, রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু। ঠিক আছে, তুমি শান্ত হও গুলটে মামা, শান্ত হও। নরা, তোর চায়ের দোকান আমি বন্ধ করে ছাড়বো, এই তোকে বলে গেলাম, তুই দেখে নিস। ঠিক আছে, আমিও দেখবো আপনি কত বড় ফুটো মস্তান। নরাদার সঙ্গে যে এমন একটা বিচ্ছিরি ঝামেলা হয়ে যাবে বুঝতেই পারিনি। দূর, ভালো লাগছে না মনটা। আমাকে আমাকে ফুটো মস্তান বললো ওই নরা। এটা কিন্তু নরাদা ঠিক করেনি। আসলে গুলটে মামা হুট করে বলে বসলো যে ওর দোকান বন্ধ করে দেবে। সে তো রাগের মাথায় বলেছে। না রে ভেন্ডি,
আমি ওই নড়ার দোকান বন্ধ করেই ছাড়বো। হ্যাঁ, এই না গুলটে মামা, এমন করো না। যতই হোক নরাদা আমাদের পাড়ারই লোক, ওই দোকান চালিয়েই ওর সংসার চলে। দোকান বন্ধ হলে ওর খুব অসুবিধা হবে গো। চা ছাড়া যে আবার আমার আড্ডা মারতে অসুবিধা হয় সেটা তো নড়ার বোঝা উচিত ছিল। তা বলে তুমি ওর ব্যবসা বন্ধ করে দেবে, এটা কিন্তু বাড়াবাড়ি। ঠিক আছে, তোরা যখন বলছিস তখন পুরো বন্ধ করব না, তবে একদিন অন্তত বন্ধ করবই। আমাকে এখন একটা কিছু করতে হবে যাতে নড়া অন্তত একদিন দোকান খুলতে না পারে। কি করবে তুমি? ভাবতে হবে। এই শোন, তোরা এখন বাড়ি যা, আমাকে একটু একা থাকতে দে। আমাকে ফুটো মস্তান বলা, এত বড় সাহস ওই নড়ার! দাঁড়া, দেখাচ্ছে। ঠিক আছে, আমরা যাচ্ছি। তুমিও বাড়ি ফিরে যেও কিন্তু সন্ধ্যের আগে। অন্ধকারে নদীর ধারে বেশিক্ষণ থেকো না। হ্যাঁ হ্যাঁ, পিসিমাও আবার চিন্তা করবে। এই গেলাম আমরা। আমি ফুটো মস্তান, ফুটো মস্তান, দেখাচ্ছি মজা। রামশরণ চাচা, গুলটে আয়া, বাইরে নিকলে আসুন। রামশরণ চাচা। আরে গুলটে বাবু যে, তা হঠাৎ কি মনে করে? বসেন বসেন। ये মানে অনেক কিছুই মনে করেই আয়া হ্যায়, বহুত জরুরি দরকার। ये মানে হচ্ছে, का बात बोलिए ना। আপনার কটা গরু হ্যায়? वही एक ही है। कितना दूध দেয় ও রোজ? वो हाँ 2 ड्राम। এক গরু আর 2 ড্রাম দুধ? এর মধ্যে কত জল মিশাতা है চাচা? 50-50। ठीक है, আমার কাজ হয়ে जाएगा। आपका भी दूध चाहिए? आउट तो होवे ना। 1 ड्राम दूध रोज नोरा लिए जाए और दुकाने लागे, और 1 ड्राम ओ डगडार बाबू, हेडसर बाबू और पोटेश्वरी दीदी को हमके दीते होय, और तो दूध नहीं होगा। সে কি, আমার তো রোজ মানে 50 গ্রাম দুধ চাই। ঠিক আছে, উঠি তাহলে। नहीं नहीं, बैठिए बैठिए ना। ব্যাপার কি আছে সেটা তো বলুন। এ তো দুধ নিয়ে আপনি কি করবেন? পথে আইয়ে, পথে আইয়ে বাছা। আসলে তুমি তো জানো চাচা, हमार সাথে देश विदेश का बड़ा बड़ा सब ये राजा का दोस्ती है। ये मने होगा होगा होगा। एक बड़ा राजा है, राजा दुधेश्वर। क्या नाम? दूधे दूधे? हाँ, दुधेश्वर, दुधेल प्रदेशेर राजा। वो राजा दूध खूब ভালোবাসতা है। लेकिन राजा के एक बाजे नेशा पाया है। वो क्या है? दूध दिए चान करता है रोज रोज। दूध से नहाता है? बाप रे बाप। हाँ, ও রাজা हमको बोला, गुलटे हमार জন্য 50 গ্রাম দুধ পাঠাইয়ে। 1 গ্রাম দুধের জন্য 50,000 টাকা दूंगा। ये মানে টাকা দেবেন। 1 ड्राम दूध के लिए 50,000? गुलटे बाबू, आप 2 ड्राम ही ले जाइए। কিন্তু আমার তো 50 গ্রাম चाहिए। 2 ड्राम से शुरू कीजिए ना गुलटे बाबू। 50,000 1 ड्राम, 2 ड्राम का मतलब 1 लाख। हाँ। ঠিক है ঠিক है। ये মানে ঠিক আছে, দুধেশ্বরকে আগে 2 ড্রামই পাঠাই স্যাম্পল হিসেবে। ও চান করে আরাম পেলে বাকি অর্ডার ফাইনাল করবে। তারপর না হয় ভাবা যাবে। আপনি আমার পাড়া কা চাচা, আপনার জন্য এইটুকুই তো করতেই হোগা, মানে করতেই হবে। हाँ हाँ हाँ। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে এসে আমি ওই 2 ড্রাম লে যাएंगे।
তার মানে নড়াকাল কিন্তু দুধ পাচ্ছে না, ফাইনাল, এটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ ফাইনাল। যাচ্ছি চাচা, কাউকে কিন্তু এইসব আবার নেহি বলনা, মনে থাকেঙ্গা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি যে শেষ পর্যন্ত এমন বাম্পার প্ল্যান বের করবে সেটা আমরা একদম বুঝতে পারিনি গো গুলটে মামা। তোদের মতো এমন আনডিপ বলদের দল আমার মতো এত ডিপ প্ল্যান বুঝবে কি করে বল? নরাদা তাহলে দুধের অভাবে আজ আর চায়ের দোকান খুলবে না বলছো? কালি লিকার চা আর কজন খায় সেটা নড়াও ভালো করে জানে। তার থেকে বরং চলো না, আমরা নোরাদা এখন কি করছে সেটা বরং দেখে আসি। এইটা কিন্তু মন্দ বলিসনি, ঠিক আছে চল। আমাকে ফুটো মস্তান বলা, দেখ এবার কেমন লাগে। এই তো তোমরা, তোমাদের কাছেই যাচ্ছিলাম। কেন রে ভুলো, কি হয়েছে? বাবা কেমন যেন করছে আর ভুলভাল বকছে, আর শুধু বলছে গুলটে বাবুকে ডাক, গুলটে বাবুকে ডাক। নড়া এতটা ভয় খেয়েছে? বেচারা দুধের অভাবে দোকান খুলতে না পেরে বোধহয় মাথাটাই বিগড়েছে। রামশরণ চাচা হয়তো বলেছে আর কোনোদিনই দুধ দেবে না, এবার থেকে দুধেশ্বর রাজার কাছে এই দুধ সাপ্লাই করবে, ব্যাস। তারপরে এই নড়ার মাথা গরম হয়ে গেছে। এটা বোধহয় ঠিক হলো না গুলটে মামা। ভেন্ডি, তুই নড়ার হয়ে কথা বলবি না বলে দিলাম। ও যে আমাকে ফুটো মস্তান বললো সেই বেলা। তাড়াতাড়ি চলো না কাকু, তাড়াতাড়ি চলো না। হ্যাঁ হ্যাঁ চলো গুলটে মামা, এখন এসব কথা থাক। হ্যাঁ চল। এই আমার কি হলো গো গুলটে বাবু, আপনি কিছু করেন গো, আপনি ছাড়া আমার অন্য কোনো গতি হবে না গো গুলটে বাবু গো। ঠিক আছে ঠিক আছে, এতটা ভয় পেতে হবে না, তোর আগেই বোঝা উচিত ছিল নড়া। আপনি কি বলতেছেন গো? ভয় তো আমি পাইনি, আপনার মতো ফুটো মস্তানকে আমি খামোকা ভয় খেতে যাবো কেনে? নড়া, পাঁচু, নড়া আমাকে আবার ফুটো মস্তান বললো। ফুটো মস্তানে ফুটো মস্তান বলবো না তো কি বলবো বলেন দিদি? নড়া, আমি কিন্তু তোর দোকান চিরদিনের মতো বন্ধ করে দেবো এবার। ওই দোকান আমি আর খুলবই নে। মানে? দোকান আর খুলবে না মানে? আমি তো অনেক বড় লোক হয়ে গেছি গো। বড় লোক? নড়া কি বলতে চাইছিস? ঝেড়ে কাশ কিন্তু। বেশি করে কাশলি পরে কব বার হয়ে যাবে, তার থেকে বরং আস্তে আস্তে করে বলতেছি গো। ব্যাপারটা কি বলবে তো? আমি মনে হয় গুপ্তধন পেয়েছি গো। কি কি গুপ্ত মানে গুপ্তধন? তালি পরে আর বলতেছি কি গো। নড়া, তুই ঠিক বলেছিস, আমি ফুটো মস্তান, আগে বুঝতে পারিনি। তুই আগে গুপ্তধনের ব্যাপারটা বল দেখি। হ্যাঁ হ্যাঁ, আজ সকালবেলা এই কাগজটা কে যেন ওই জানালা দিয়ে ফুটুস করে ঘরে ছুরি মারলো গো। আমি তখন সবে ঘুম থেকে উঠিয়ে এইখানে বসে বুঝতে চেষ্টা করতেছি সকালের বড় চাপ এলো কি না। দেখি কাগজটায় কি লেখা আছে। গুপ্তধন আছে রানীমার কাছে, রানী বন্দি কুঠুরিতে, হাজার সেনার পাহারাতে, কুঠুরি ঝুলছে গাছে, মন্দিরের পিছে, রানী থাকে কোথায়, নরার দোকান যেথায়। তার মানে গুপ্তধন আছে রানীমার কাছে। রানী থাকে কোথায়? নরার দোকান কোথায়? তার মানে তো আমাদের এখানেই, মানে আমাদের গলতপুরে। গলতপুরে গুপ্তধন? নরা, সত্যি করে বল, এই চিঠি তোকে কে দিয়েছে?
বিশ্বাস করেন গুলটে বাবু, আমি জানি নেকো। আমি তো বহুকাল আগে মায়ের কাছে মানত করেছিলাম গো, আমি যেন ওই গোবিন্দ বাবুর মতো কিপ্টে বড়লোক না হই। তাই বোধ করি মা আশীর্বাদ করিয়ে এই গুপ্তধনের খোঁজ পাইতেছে গো। সেই গুপ্তধনের খোঁজ তুই আমাদের দিলি কেন? এ কি বলতেছেন গো গুলটে বাবু? ওই অত বড় কবিতের মানে আমি ঠিকঠাক বুঝতে পারবো নাকি? ভুল বুঝে যদি ওই উল্টো দিকে চলে যাই তবে তো বিপদে পড়ে যাব। ওইদিকে হেড সাইডে বললি খবরটার গোপন রাখা যাবে নে। পুরো পেপারের হেডলাইন করে দেবে আর বলবে নরা গুপ্তধন তুই সব দেশের সেবায় দান করবি, তালি পরে তো আরো বড় বিপদ। তাই ভাবলাম এই গলতপুরে তোমরা ছাড়ার কাকেই বা আমি বিশ্বাস করবো বলো দিদি? গুপ্তধন উদ্ধার করলে আমরা কত পাবো? সে আমি কত কি পাই তার উপর নির্ভর করতেছে। আমার যেন দুধের অভাব না হয়, 10 গরু কিনতে পারি, এটুকু টাকা থাকলেই আমার চলি যাবে। নরা, আমাকে তুই বাকি জীবনটা ফুটো মস্তান বললেও আর তোর দোকান আমি বন্ধ করব না। সে তো আপনারে ভালোবেসে বলি। তাহলে ওই গুপ্তধন উদ্ধারের দায়িত্ব তুই আমাদের দিচ্ছিস? বড় নিজের ভেবে গো গুলটি বাবু। নরা, তুইও যে আমাদের বড় আপন, বড় নিজের। তাহলে চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি গুলটে মামা। চল 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 চল। দেখলি নরা আমাকে কি রেটে ভয় খেয়েছে, একেবারে গুপ্তধনের খোঁজ দিয়ে দিল। সে তো ওই কবিতাটার মানে বুঝতে পারছে না বলে হেল্প নিয়েছে, ভয় খেয়ে না। পাঁচু, ও ভয় খেয়েছে কিনা সেটা তুই আমাকে বলে দিবি? তবে গুপ্তধনের এই সংকেত কবিতা নরাদাকে কে পাঠালো বলো তো? গাছের ফল খা ভেন্ডি, গাছকে লাগিয়েছে সেদিকে মন কম দে। রানী থাকে কোথায়, নরার দোকান যেথায়। তার মানে গুপ্তধন আছে এই গলতপুরেই কোনো গোপন কুঠুরিতে। কুঠুরি ঝুলছে গাছে, মন্দিরের পিছে। আর গলতপুরে একটাই পুরনো মন্দির আছে, তার মানে ওই মন্দিরের পেছনেই আছে গুপ্তধন। কিন্তু ব্যাপারটা কি এত সোজা? রানী বন্দি কুঠুরিতে, 1000 সেনার পাহারাতে, এটা ভুলে যেও না। ভালো কাজে ব্যাগড়া দেওয়া তোর বরাবরের স্বভাব ভেন্ডি। মন্দিরের পেছনে 1000 সেনা, ওইসব কবিতার ছন্দ খেলানোর জন্য লিখতে হয়। তাছাড়া বহুদিন আগেকার লেখা ওই গুপ্তধনের সূত্র, তখন সেনা থাকতে পারে, এতদিন পর সব সেনা মরে গেছে, ময়দান ফাঁকা। যাবো আর টুক করে গুপ্তধন উদ্ধার করে নিয়ে চলে আসবো। গুপ্তধন পেলে তুমি কি করবে গুলটে মামা? আমাদের ভাগ দেবে তো? ওরে গলতপুরের ধার বাকির বলদ পাঁচু, আমি রাজা হব রে, রাজা, রাজা দুধেশ্বর। পাঁচু, তুই হবি আমার মন্ত্রী, ভেন্ডি সেনাপতি। আর আমি? তুই আমার সিংহাসনের পেছনে দাঁড়িয়ে হাওয়া করবি। উফ, সে কি দিন হবে রে! আমি দিনের বেলায় মুঠো মুঠো সোনা দান করিব, আর দুপুরে দুধ দিয়ে স্নান করিব, রাতে একসঙ্গে বসে নরার চা খাবো, আর রাজপ্রাসাদের ছাদে আড্ডা দিব। নরা, একটা গোলাপ জল মারা খাঁটি লিকার চা দিয়ে যাও ভাই। জো হুজুর জাহাপনা। মন্ত্রী বলুন জাহাপনা। রানীমা কোথায়? রানীমাকে দেখলাম রান্নাঘরে মাংস টেস্ট করছে জাহাপনা। কবিরাজকে খবর দাও, রানীমা তো খেলে ভাড়ার শেষ হয়ে যাবে যে। জো হুজুর জাহাপনা। সেনাপতি, অস্ত্র শস্ত্র সব ঠিক আছে তো নাকি নাকি বেঁচে দিয়েছ? না হুজুর, সব আছে। সৈন্যদের বলেছি অস্ত্রগুলোতে ধার দিতে। এই নিন গোলাপ চা জাহাপনা। বাহ বাহ নরা, বাহ 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 বাহ। ও গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা।
এই কি হলো তোমার? হ্যাঁ কিছু না, আসলে এতগুলো গুপ্তধন তো এই একটু চিন্তায় পড়ে গেছিলাম আর কি। আগে তো পাও, তারপর না হয় চিন্তা করো। ঘটনা, এই জন্য তোকে আমি পেছনে দাঁড় করিয়ে হাওয়া করাবো, বুঝেছিস? আমরা গুপ্তধন খুঁজতে যাব না এখানেই দাঁড়িয়ে থাকবো? এই না না না, এক্ষুনি চল, এক্ষুনি চল। গুপ্তধন কোথায় গো? গুপ্তধন আছে, আছে, ভালো করে খোঁজ, গাছে ঝুলছে। গাছে গুপ্তধন ঝুলছে? তাই তো লেখা আছে, বাজে টাইপের হতাশ বলদ, চুপ করে মন দিয়ে প্রত্যেকটা গাছ খোঁজ। রানী বন্দি কুঠুরিতে, হাজার সেনার পাহারাতে। তার মানে পেয়েছি গুলটে মামা। কোথায়? কোথায় কোথায় কোথায়? ওই দেখো। এ কি, ওটা তো মৌচাক। তুই দেখছি জঘন্য টাইপের পচা ডিমের দুর্গন্ধযুক্ত বলদ হয়ে গেছিস পাঁচু। রানী বন্দি কুঠুরিতে, রানী মানে রানী মৌমাছি একটাই থাকে, হাজার সেনা পাহারাতে। মানে কবি এখানে শ্রমিক মৌমাছিদের কথা বলেছে গুলটে মামা। এখানে কবি এলো কোত্থেকে? না মানে গুপ্তধন সূত্রটা যে লিখেছে গুলটে মামা, আমি নিশ্চিত কবি এখানে ওই মৌচাককেই বুঝিয়েছেন। খুব বাজে কবি তো। তার মানে ওই মৌচাকের ভিতরেই গুপ্তধন আছে। ইয়েস। দোষ, এটুকু গুপ্তধন? বেশি লোভ করিস না ঘটনা, হয়তো ওই মৌচাকের ভিতরেই আছে পৃথিবীর সব থেকে অমূল্য মানে দুর্মূল্য হিরে। হ্যাঁ রে, আর কথা না বাড়িয়ে ওই মৌচাকের ভিতর থেকে হিরেটা বের করে নিয়ে আয়, গলতপুরের বিগ বাজেটের বলদরা। ওরে বাবা, আমি যাব না। মৌমাছি কামড়ালে রক্ষা নেই গুলটে মামা। হ্যাঁ গুলটে মামা, আমি নেই এর মধ্যে। আমিও না। মানে গুপ্তধন তার মানে তোদের চাই না? না। মানে তাহলে কি হবে? আমার তো চাই। মানে তীরে এসে তোরা যে এইভাবে ঝোলাবে সে তো আমি বুঝিনি কো। উল্টে মামা, তুমি একা রাজা হলেই চলবে? ওরে, একটা দেশে কটা রাজা থাকে একসঙ্গে? তোদের আমি অর্ডার করছি, ওরে আমার বীর পুরুষ সাহসী সাগরেদরা, হ্যাঁ যা, তোরা ছিনিয়ে নিয়ে আয় ওই গুপ্তধন, যা যা যা। না না না, তোরা না গেলে আমি একাই চলে যাব, কিন্তু তখন কিন্তু তোরা আমাকে বলতে পারবি না। না 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 না, আমরা কিছুই বলবো না, তুমি যাও 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 যাও। তুমি রাজা হবে না গুলটে মামা? বিশাল রাজা। রাজা? হ্যাঁ, আমি রাজা হবই। তাহলে এই নাও অস্ত্র। দে। ও হেড স্যার বাবু, আপনি যা ওই গুপ্তধনের কবিতে লিখে দিয়েছেন নে, শুনতেছি ওই গুলটে নাকি মৌমাছির কামড় খেয়েই একেবারে কুপোকার। গুলটে মামা। এসব ওই নরাদা আর হেড স্যারের চাল ছিল গুলটে মামা। এর মধ্যে আবার হেড স্যার ঢুকলো কেন রে ভাইটুগন? নরার দোকানে দুধ নেই, দোকান বন্ধ, তাহলে হেড স্যারের চলবে কেমন করে? তারপর ওই রামশরণ চাচার কাছে সবটা শুনে দুজনে মিলে এই প্ল্যানটা করেছে। রামশরণ চাচাও নাকি তোমার নামে থানায় নালিশ করবে বলেছে। আমি আর বড় মস্তান হতে চাই না রে, ফুটো মস্তানি ভালো। জয় গুলটে মামা কি জয়। বাবা রে।